আচ্ছা, এবার দেখো আমাদের একটা অপশন মাথায় রাখতে হবে। আর আগে সবার আগে আমি একটু পরিচয় দিয়ে নিই আমার। তোমরা এখানে অনেকেই নতুন আছো যাদের সাথে আমার এর আগে কোনো অ্যাকোয়েন্টেন্স ছিল না। আর কাউকে দেখতে পাচ্ছি যে তোমরা আগে থেকে আমরা চিনো। যারা চেনো ভালো কথা, তারা জানোই। আর যারা জানো না তাদেরকে একটু বলে নিই। আমি কাজী ইমদাদুল হক, তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচার, শহীদ পরিস্থিতি কলেজের। অনেক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসা খেয়াল করো। তাহলে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি আগে। কাজী ইমদাদুল হক, লেকচারার, শহীদ পরিস্থিতি কলেজ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আর এখানে তোমাদের সাথে আমার ক্লাস ছিল না শুরু থেকেই, কিন্তু তোমাদের এই ভর্তি কার্যক্রম থেকে শুরু করে মোটামুটি এই ফেসবুক গ্রুপে যে যেগুলো পেয়েছো শুরুতেই সাথে জড়িত ছিলাম। কিন্তু একটা বিষয় খেয়াল করো, তোমাদের একটা বছর চলে গেছে। দুঃখের বিষয় আসলে যে আমরা তোমাদেরকে ক্লাসে সরাসরি পাইনি। ক্লাসে না পেলেও অনলাইনে পেয়েছি। ওইদিন একটা প্ল্যাটফর্মে ছিলাম, আমরা এখন আরেকটা প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছি। সেটা হচ্ছে যে যেটা আসলে রিয়েলি ক্লাসের যে পরিবেশটা, সেটা কিন্তু অনলাইন ক্লাসে, সেটা এই জুমে বা গুগল মিটে এখানেই হয়। তাছাড়া আরো আছে কিছু কিছু সফটওয়্যার আছে, কিন্তু এই জুম অথবা গুগল মিটেই হয়। তা আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, গুগল মিট যদি তোমাদের ফ্যাসিলিটি হয় তাহলে আমি গুগল মিটে ক্লাস নেব, জুমে হলে জুমেই নিব। তা আজকে শুরুর দিনটা আমি জুমে নিচ্ছি। তোমাদের রিয়াকশন দেখার পরে নেক্সট দিন থেকে আমরা মেবি চলে যেতে পারি আমরা গুগল মিটে। আচ্ছা, খেয়াল করো, এখানে একটা অপশন আছে, কারণ গুগল মিটে একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে আমাদের টাইম বাইন্ডিংস নাই। যদি 2-1 মিনিট বেশি লাগে সেটা লাগতে পারে। তা সবার আগে যেটা আমাদের ডিসকাশন আছে, তোমাদের তো পড়া তো দিবই। নেক্সট দিনের পড়া তোমাদের সাথে সপ্তাহে 3 দিন ক্লাস আছে আমার, এই টাইমটাতে ক্লাস পড়বে। তা আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই তোমাদের সাথে আগে সিলেবাসটাকে অ্যাকোয়েন্টেন্ট করা। যেহেতু আজকে আমি বেছে নিয়েছি ফার্স্ট পেপার। স্যার কথা শোনা যাচ্ছে না। কথা কি শুনতে পাচ্ছ না? স্যার আমি তো শুনতে পাচ্ছি। জি স্যার, আচ্ছা, শুনতে সুমাইয়া, জি স্যার, তোমার ওখানে কোনো কিছু সমস্যা আছে একটু চেক করে নাও। মেবি নেট প্রবলেম হতে পারে, অথবা তোমার মাইক্রোফোনে কোনো সমস্যা থাকতে পারে। মাইক্রোফোন বলতে তোমার যে হেডফোন লাগিয়ে থাকো ওটা সমস্যা থাকতে পারে, বা ডিভাইস সমস্যা থাকতে পারে। কিন্তু এখানে খেয়াল করো, এখানে সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের তোমাদের যে রিভিউড সিলেবাস সেটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা। পড়া তো দিবই, পড়াটা থাকবে, এটা স্বাভাবিক। যে পড়াটা এখানে দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট। স্যার সাউন্ড অপশন মনে হয় মিউট হয়ে আসছে। বাবা, আমার এখানে সব ঠিক আছে, তুমি একটু খেয়াল করো তোমার এখানে কি সমস্যা আছে। ঠিক আছে, সাউন্ড অপশন আমার এখানে ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে। ঠিক আছে, তুমি শুনতে পাচ্ছ না, সেটা তোমার কোনো কারণে শুনতে পাচ্ছ না। প্রয়োজনে তুমি রিমুভ মানে একবার লিভ নিয়ে আবার ঢুকে দেখো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, তাহলে আমি যে অপশনটা তোমাদেরকে বলছি খেয়াল করো। আমরা এখন 12 এর ক্লাসে আছি। এই 12 বলছি কেন, কারণ তোমরা অলরেডি ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছো। এবং আমরা তোমাদেরকে 12 ধরে দিচ্ছি একটা কারণেই, এটা দ্বাদশ ধরেছি আমরা, কারণ সময় পার হয়ে গিয়েছে। ঠিক আছে, এই কারণেই ধরেছি। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে আমরা আহ, যে ক্লাসটা আমরা নিচ্ছি এখানে, ইংলিশ ফার্স্ট পেপার আজকে নিব, আর পরের 2 দিন নিব ইংলিশ সেকেন্ড পেপার। প্রথম প্রথম সপ্তাহের ক্লাসটা নিব হচ্ছে কি ইংলিশ ফার্স্ট পেপার, আর পরবর্তী 2 দিন হবে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। তা তোমাদের যে প্রিটেস্টে যে সিলেবাসটা আছে তার মাঝখান থেকে শুরু আছে ইউনিট 11 থেকে। তা আমি সবার আগে যেটা ডিসকাস করে নিব সেটা হচ্ছে তোমাদের ইংরেজি সিলেবাস নিয়ে। দেখো, তোমাদের বলা হচ্ছে এখানে, তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনে যে রিভিউ রিভাইজ, এই কেউ দাগ দিচ্ছ মাসরিন, এই দাগ দিয়ে স্টপ করো, এগুলো ডিলিট করো। কারণ তুমি দাগ দিচ্ছ কেন, দরকার কি তোমার? কোনো কিছু না বুঝলে সেটা আমাকে একটা ইন্ডিকেট করে বুঝাও যে স্যার এটা আমি বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা দেখছি রিভাইজ সিলেবাস এইচএসসি এক্সাম 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। এটা কিন্তু বোর্ড মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাবলিশ করা সিলেবাসটা, সেটা তোমাকে দেখাচ্ছি এখন। এটা তোমরা যদি না পেয়ে থাকো, সবাই চেষ্টা করো, বোর্ডের ওয়েবসাইটে গেলে পাবা। যেটা পাবলিশ করেছে এনসিটিভির ওয়েবসাইটে গেলে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আর না পেলে আমাকে নক দিও, আমরা এখান থেকে চেষ্টা করব তোমাকে আপলোড করে দেওয়ার। ইংলিশ ফার্স্ট পেপারে দেখো, সাবজেক্ট কোড 107, এখানে আমরা যেটা পাচ্ছি, দেখো রিভাইজ সিলেবাস একটু ছোট আকারে দেখা যাচ্ছে। এখানে ইউনিট নেম কি কি আছে দেখো, ইউনিট 1 আছে, 2 বাদ দিছে, 3 আছে, ইউনিট 4 আছে, ইউনিট 5 নেই, ইউনিট 6 আছে। তারপরে আসো, তারপরে ইউনিট 6 এর পরে ইউনিট 7 নেই, ইউনিট 8 আছে, ইউনিট 9 আছে। তারপরে আছে হচ্ছে আমরা দেখতে পাবো এরপরে ইউনিট
10 নেই, ইউনিট 11 আছে, ইউনিট 12 আছে, ইউনিট 13 আছে। এই দেখো ইউনিট, তার মানে তোমাদের এয়ার ফাইনাল পর্যন্ত হওয়ার কথা হচ্ছে ইউনিট 10 পর্যন্ত। তো তোমরা একটু একজন নক দিয়ে জানাও তো তোমাদের টেক্সট বই কত পর্যন্ত শেষ হয়েছে। এর আগে যারা পড়াইছেন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার মেবি শরীফ স্যার পড়িয়েছেন, আর হচ্ছে আরেকজন স্যার পড়িয়েছেন। কেউ কি জানাতে পারবা যে কত পর্যন্ত ইউনিট শেষ করেছেন ওখানে, ইয়ার ফাইনাল কত ইউনিটের উপর হয়েছে? বলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আমি জেনে নেব ওদের কাছ থেকে। তবে আমি প্রিটেস্টে যে সিলেবাসটা দেখেছি সেখানে কিন্তু দেখেছি তোমাদের সিলেবাসটা আছে হচ্ছে ইউনিট, আমি একটু দেখাই যদি তাহলে দেখতে পারবা। আচ্ছা এটা বই, আমরা ইউনিট 11টা আমরা দেখে নিব, একটু খেয়াল করো। আরেকটা বিষয় একটু বলি, সেটা তোমাদের প্রিটেস্টে যা আছে তার থেকে দিচ্ছি আমি পড়াটা। এখানে আমি দিয়েছি দেখো ইউনিট 11 লেসন, ইউনিট 1 না, এটা ইউনিট 11 হবে। ইউনিট 11 লেসন 1 দিয়েছি, আর দিয়েছি কম্পোজিশন পার্ট, স্টোরি দিয়েছি টু ফ্রেন্ডস এন্ড বিয়ার, আর প্যারাগ্রাফ দিয়েছি পিস মুভমেন্ট। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের এই পার্টটা পড়া থাকবে। আর আমরা একটু সিলেবাস নিয়ে ডিসকাশন করছিলাম, সিলেবাসের ডিসকাশনটা শেষ করে আসি আমরা। সেটা হচ্ছে দেখো ইউনিট 13 পর্যন্ত আছে, আর এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে রাইটিং পার্টে কি কি আছে। দেখো রাইটিং পার্টে যা আছে সেটা আছে প্যারাগ্রাফ আছে, স্টোরি আছে, আর লেটার আছে। তোমাদের এখান থেকে বাদ দিয়েছে গ্রাফ এন্ড চার্ট, বাদ দিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন বাদ দিয়েছে যেটা হচ্ছে থিম অফ পোয়েম। তোমাদের কবিতা ছিল, কবিতার থিম বাদ দিয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু কবিতা বইয়ে মোট মানে 12টা কবিতা আছে, এটাও পড়তে হবে। কারণ তোমাদের 3 নম্বর একটা আইটেম সামারি রাইটিং আছে। দেখো এখানে যে 3 নম্বর আইটেম সামারি রাইটিং, অনেক সময় কবিতা দিয়ে দেয় এই সামারি করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের কি কি থাকছে মান বন্টনে আমরা একটু দেখে নেব, একটু বড় করে নিই তাতে করে সুবিধা হবে একটু। দেখো এখানে যেটা বলা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে 10টায় 5 নম্বর, আগে 5টায় 5 নম্বর ছিল, এখন 10টায় 5 নম্বর। শর্ট কোশ্চেন অ্যান্সারে আগের মতোই আছে, 5টা 10 নম্বর থাকছে। ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্টে 10 থাকছে। এখানে যদিও একটা জিনিস বলেছে 10টায় 10, আসলে তা না, এটা 10 হবে হচ্ছে এটা 5টা, দুইটা এখানে 2 মার্ক হবে, একটু ভুল আছে এখানে। এখানে 1 গুণ 10 দিছে, এখানে হবে হচ্ছে 2 গুণ 5 ইকুয়াল টু 10। সামারি রাইটিং এ আছে 10 নম্বর। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ আনসিন, দ্যাট মিন্স তোমাদের টেক্সটের বাইরে হতে পারে, টেক্সটের ভেতর থেকে হতে পারে। তাহলে এখানে আছে হচ্ছে 10 নম্বর। ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, এটা 10 নম্বর। রিঅ্যারেঞ্জ 10 নম্বর। রাইটিং প্যারাগ্রাফ 15 নম্বর, দ্যাট মিন্স তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে এখন 15 নম্বরে। স্টোরি রাইটিং এ আছে 15 নম্বর, আর ইনফর্মাল লেটারে আছে 10 নম্বর। তাহলে সব মিলিয়ে আমাদের এই 100 মার্কের অ্যান্সার তোমাদের করতে হচ্ছে। আচ্ছা, এখন যেহেতু আমরা প্রথম ক্লাস আজকে, আমি তোমাদেরকে কি করব, তোমাদের কোনো কিছু বুঝতে না পারলে আমাকে অবশ্যই রেসপন্স করো, স্যার এটা বুঝি না, একটু বুঝায় দেন। তা আমরা প্রথমে যেটা যাচ্ছি সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে ইউনিট 11-এ, তোমাদের বইয়ের 141 পেজ, লেসন 1। তোমরা বইটার সাথে বের করে নিও। আর আমি যে বইটার পিডিএফটা বের করব এটা কিন্তু পুরনো পিডিএফ, আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমার বইয়ের পেজ নম্বর, পেজ নং 141, 141, 142, 142। আমার বারবার দেখতে পাই একটা জিনিস, যে ফেসবুকের নোটিফিকেশন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এর কারণ আছে, বিশেষ করে যারা ছোট ক্লাস আছে এরা, মানে যেহেতু গ্রুপে অ্যাড আছে বিভিন্ন গ্রুপে, এরা সারাক্ষণই মনে হয় যে নতুন একটা জিনিস সাথে পেয়েছে, এরা সবসময় নোটিফিকেশন আসতেই আছে। তোমাদের গ্রুপে নোটিফিকেশন কম আসে তুলনামূলকভাবে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, আমরা যাচ্ছি এখন আমাদের কাঙ্ক্ষিত সেই লেসনটাতে, যেখানে বলা হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইউনিট 11। আমার পুরনো বই হওয়াতে আমার এটা হচ্ছে ইউনিট 15-এ পাবো আমি। পুরনো বই বলতে আগের বই, কারণ গভর্নমেন্ট পিডিএফ একবারই দেয়, এরপরে তোমাদের শুধু লেসনগুলো এলোমেলো হয়, আগের পিডিএফে থাকে।
আমার এই পেজ নম্বর খেয়াল করবে না, শুধুমাত্র ইউনিটটা খেয়াল করবে না, ইউনিটও খেয়াল করবে না, আমি লেসনের নাম যেটা দিয়েছি এবং পেজের নাম সেটাই খেয়াল করবে। দেখো আমার এখানে আছে হচ্ছে ইউনিট 15-এ আর্ট অ্যান্ড মিউজিক না, ট্যুরস অ্যান্ড ট্রাভেল। প্রথমটা আছে ট্রাভেলিং টু এ বাংলাদেশ, এ ভিলেজ ইন বাংলাদেশ, পেজ নম্বর 191-এ। আমি একটু সবার শেষে যাবো এটার। আচ্ছা প্রায় চলে এসেছি আমরা, খেয়াল করো 191, এটা ইউনিট 15 না, এটা হচ্ছে ইউনিট 11 হবে। আবারও বলে নিচ্ছি, তোমাদের বইয়ের ইউনিট 11। দেখো, ট্যুরস অ্যান্ড ট্রাভেল, ট্রাভেলিং টু এ বাংলাদেশ, এ ভিলেজ ইন বাংলাদেশ। দ্যাট মিনস যখন আমরা এটা পড়ছি তখনই বুঝতে পারছি যে একটা জিনিস, যে ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের একটা গ্রামে ভ্রমণ। আর যিনি ভ্রমণ করছেন তিনি অফকোর্স তাহলে বাংলাদেশি না, তিনি অবশ্যই বিদেশি কেউ হবেন। এখন কে আছেন, কে ভ্রমণ করেছেন আমরা একটু দেখে নিব। দেখো এখানে যেটা বলছে, বাংলাদেশ, বাংলাদেশ ডিসপাইট এ ফাস্ট পেস ডেভেলপমেন্ট, খেয়াল করো, বাংলাদেশ ডিসপাইট এ ফাস্ট পেস্ট আরবানাইজেশন স্টিল, খেয়াল করো, স্টিল রিমেইনস প্রিডমিনেন্টলি রুরাল। বাংলাদেশ যদিও এটা একটা দ্রুত গতিতে আরবানাইজেশন হচ্ছে, এখানে নগরায়ন হচ্ছে, এটা এখনো প্রধানত গ্রাম্য। হাউ মেনি ভিলেজেস আর দেয়ার নাও, এখানে কতগুলো গ্রাম এখন আছে? 64,000 অর মোর, 64,000 নাকি আরো বেশি? আমাদের সাবেক প্রেসিডেন্ট এরশাদ যিনি ছিলেন, তার একটা স্লোগান ছিল, সেটা হচ্ছে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ঠিক আছে, উনি একথাটা বলতেন, কিন্তু আমরা বইয়ে দেখতে পাচ্ছি এখানে বলছে 64,000 অর মোর, 64,000 নাকি আরো বেশি। তার মানে এখানে হিসেবের একটা গড়মিল আছে। দেখো, হ্যাভ দ্য ভিলেজ চেঞ্জ মাচ ওভার দ্য ইয়ার্স, গ্রাম কি বছরের পর বছর চলে গিয়েছে, এর মাঝখানে পরিবর্তন হয়েছে? হাউ ডিড রেসপন্ড টু দ্য অনস্লট অব আরবানাইজেশন অর মার্চ অফ ডেভেলপমেন্ট অর গ্রোথ ইন এডুকেশন, তারা কতটা সাড়া দিয়েছে এই নগরায়নের যে অনস্লট মানে চলমান প্রক্রিয়ায়, অথবা এই যে উন্নয়ন বা বেড়ে চলা শিক্ষা ক্ষেত্রে সেটা যে অগ্রসর হয়েছে, এই অগ্রযাত্রায় তারা কতটা সাড়া দিয়েছে। রাইট ডাউন ইউর অ্যান্সার, তোমার উত্তরগুলো লেখো। ইন দ্য ফলোয়িং এক্সট্রাক্ট, নিচে যেটা পড়বো আমরা এখন, উই উইল সি এ বাংলাদেশি ভিলেজ অ্যান্ড দ্য ভিলেজার্স through the eyes of an English professor from England who taught in Dhaka University twice, first between 1947 to and 1951 and again in 1972। আমরা নিচের যে উদ্ধৃতিটা এখন পড়বো সেটা কার কাছ থেকে নেওয়া খেয়াল করো। সেটা হচ্ছে একটা বাংলাদেশি গ্রামে যিনি ভ্রমণ করেছিলেন, তার চোখে যা দেখেছিলেন তার বর্ণনা তিনি করেছেন। তিনি ছিলেন কে? ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, যিনি ঢাকাতে পড়িয়েছেন দুবার। তার বাড়ি ছিল ইংল্যান্ডে, তিনি দুবার পড়িয়েছেন। সেটা কোনটা? টুয়াইস, ফার্স্ট বিটুইন 1947 এন্ড 1951। প্রথমবার পড়িয়েছেন 1947 থেকে 1951 এন্ড এগেইন ইন 1972, এবং দ্বিতীয়বার উনি পড়িয়েছেন 1972 সালে। তাহলে খেয়াল করো, আমরা যে পার্টটা এখানে দেখছি, আমরা এখন তার উদ্ধৃতিটা পড়বো। এখানে কিছু ফটোগ্রাফি এখানে অ্যাড করা হয়েছে। ওয়াইল্ড লাইফ, হেরিটেজ, লাক্সারি, ন্যাচার, হিস্টোরি। এটা কিসেতে আছে? এটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের কারণে এগুলো উল্লেখ করা হয়েছে। মানুষ ট্যুরে যায় বা ট্রাভেলে যায় কি কি দেখতে, তার মধ্যে কয়েকটা জিনিস আছে। ওয়াইল্ড লাইফ দেখতে যায়, অনেকে হেরিটেজ ঐতিহ্য দেখতে যায়, লাক্সারি কেউ বিলাসিতার জন্য যায়, ন্যাচার কেউ প্রকৃতি দেখতে যায়, হিস্ট্রি কেউ ইতিহাস দেখতে যায়, ইতিহাসের কোনো বিখ্যাত জায়গা ভ্রমণ করতে যায়, আর রিলিজিয়ন কেউ ধর্মগ্রন্থ বা ধর্ম যে স্থান, ধর্মীয় যে স্থানগুলো আছে সেই স্থানে সাধারণত ট্যুর করতে যায়। দেখো, উই সেট আউট অন দ্য ইভিনিং অফ জুলাই 2021, জুলাই 21। আমরা যাত্রা শুরু করলাম কখন? জুলাই মাসের 21 তারিখে। ফুড ওয়ার স্কেয়ার্স ইন দ্য ভিলেজ, সো আব্দুল প্যাকড এ সুটকেস with 2 loaves and some tea and tins of milk, cheese and jam.
ওখানে একটা কথা বলেছে, ফুড ফুড ওয়াজ স্কেয়ার্স ইন দ্য ভিলেজ। খাবার গ্রামে অপ্রতুল। আসলে কি অপ্রতুল? না। কিন্তু যেহেতু উনি একজন বিদেশি, ওনার খাদ্যাভ্যাসের সাথে আমাদের খাদ্যাভ্যাস মিলবে না, ওই খাবারটাই গ্রামে অপ্রতুল। স্কেয়ার্স মানে অপ্রতুল। তাই আব্দুল, তার মানে তার সহকারী বা তার যে কর্মচারী, প্যাকড এ সুটকেস, সে একটা সুটকেস সে প্যাক করলো, উইথ টু লোভস, দুটা রুটি নিল তার সাথে, মানে ব্রেড, যেটাকে পাউরুটি বলে থাকি আমরা, অ্যান্ড সাম টি অ্যান্ড টিনস অফ মিল্ক, কিছু চা নিল, দুধের কৌটা নিল, চিজ অ্যান্ড জ্যাম, চিজ পনির নিল এবং আচার নিল। উই ট্রাভেলড intermediate class in a cross country train, not uncomfortably crowded through a country of shadowy loveliness. এখানে একটু বুঝতে হবে। আর তোমাদের কিন্তু এই লেসন গুলো বেশ সাহিত্য দিয়ে করা, তোমাদের কিন্তু ডিপে ঢুকতে হবে, সময় লাগবে পড়তে এবং ব্যাখ্যা করে পড়তে হবে। বলছে যে ইন্টারমিডিয়েট ক্লাস, তারা একটা ভ্রমণ করেছিল একটা ট্রেনে করে, মানে ট্রেন জার্নি, দে চুজ ট্রেন জার্নি। ইন্টারমিডিয়েট ক্লাস মানে মাঝারি মানের একটা ট্রেনে, ইন এ ক্রস কান্ট্রি ট্রেন। ক্রস কান্ট্রি মানে যেটা একেবারেই গ্রামের মাঝখান দিয়ে যে ট্রেন যাচ্ছে। যারা ট্রেনে ভ্রমণ করে তোমরা জানো যে ট্রেনে ভ্রমণ করার কিছু মজা আছে, যে নেচার দেখা যায়, নেচার উপভোগ করা যায় একটু ডিফারেন্টলি। ঠিক আছে, এই যে স্ক্রিনে দাগটা কে দিয়েছো একটু রিমুভ করে নাও, এগুলো দিও না এখন, কারণ এটা পড়ার মাঝখানে বিরক্তিকর বিষয় এগুলো। দেখো এরপরে বলছে ট্রেন নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, মানে জনাকীর্ণ ছিল কিন্তু অতটা জনাকীর্ণ না যেটা কি হবে আনকমফোর্টেবলি, মানে বিরক্তি উদ্রেক হয়। থ্রো এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, এই ট্রেনটি চলছিল কোথায়? শ্যাডোই লাভলিনেস মানে ছায়াচ্ছন্ন একটা, লাভলিনেস মানে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে প্রকৃতির যে, এটা ঠিক প্রকৃতিও বলবো না আমি, এটাকে বলবো হচ্ছে স্নিগ্ধতা, মানে ছায়াযুক্ত স্নিগ্ধতা। যখন তুমি ট্রেনে যাবে, দুপাশে যদি বড় বড় গাছ থাকে, তার একটা আলাদা শ্যাডো থাকে, এবং এই শ্যাডোর মধ্যে কিছু প্রাণবন্ত প্রকৃতি তুমি খুঁজে পেতে পারো। ইট ওয়াজ এ মুনলিট নাইট অফ ব্রোকেন সফট ক্লাউডস, এটা ছিল একটা জ্যোৎস্না রাত, যেখানে ছিল ব্রোকেন, ভাঙা ভাঙা কোমল মেঘ ছিল আকাশে। দ্য ল্যান্ড ওয়াজ মোস্টলি আন্ডার ওয়াটার, আশেপাশের যে রাস্তাগুলো, জমিগুলো ছিল, এগুলো পানির নিচে ছিল, তার মানে কিছুটা আষাঢ় মাস বলতে পারো। উইথ প্যাডি অ্যান্ড কোকো পাম্পস গ্রোয়িং ফ্রম ইট, যেখানে এই মাটি থেকে তারা দুটা উদ্ভিদের কথা বলেছে। কি কি? একটা হচ্ছে ধান, ধানের চাষ হয়েছে, অ্যান্ড কোকো পাল্ম, এবং কোকো পাল্ম বলতে নারকেল গাছ, সরি তাল গাছ, তাল গাছ ওখান থেকে উৎপাদন হয়েছে বা বেড়ে উঠেছে। অ্যান্ড এ ফিউ রেইজড কার্ট ট্রাকস অ্যান্ড গ্রুপস অফ কটেজ আইল্যান্ডেড অ্যামং ক্লাম্পস অফ বুশেস, এবং এখানে কিছু উঁচু করে রাখা কার্ট ট্রাকস বলতে ঠেলা গাড়ি, যেটা ঘোড়া গাড়ি বা ঠেলা গাড়ি এই জাতীয় গাড়িগুলো ওখানে রাখা আছে। অ্যান্ড গ্রুপস অফ কটেজ আইল্যান্ডেড, মানে যেহেতু পানি চারপাশে, এর মাঝখান দিয়ে কি হচ্ছে গ্রুপ অফ কটেজ, মানে কিছু কুড়ে ঘর সেখানে দেখা যাচ্ছে, আইল্যান্ডেড মানে দ্বীপের মতো করে আছে। তোমাদের এমন দৃশ্য দেখেছো অনেকেই হয়তো, যে যদি কোনো গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাও, তখন কিন্তু দেখা যায় এ ধরনের প্রকৃতির স্নিগ্ধ রূপটা। অল রিফ্লেক্টেড অ্যামং দ্য শ্যাডোজ, এবং এই সবগুলোই যেন শ্যাডো, মানে ছায়াচ্ছন্ন একটা শ্যাডোর মাঝখান দিয়ে এটা প্রতিবিম্বিত হচ্ছে। হিয়ার এন্ড দেয়ার ওয়াজ দ্য রেড গ্লো অফ কুকিং ফায়ার অর দ্য লন্ঠন অফ এ ফিশারম্যানস বোট ইন ওপেন ওয়াটার, এই উন্মুক্ত পানিতে এখানে সেখানে দেখা যাচ্ছিল কি, যে রান্নার আগুন, অথবা লন্ঠন মানে কুপি, বা আমরা যেটাকে ল্যাম্প বলে থাকি, এই যাদের যে নৌকা থেকে উন্মুক্ত পানিতে এই দেখা যাচ্ছিল আগুন দেখা যাচ্ছিল। এট ডন, ডন DAWN, ডন উচ্চারণটা হচ্ছে ডন, ডনটা হচ্ছে উষা, মানে খুব ভোরবেলা। দুটো জিনিস আছে, ডন আছে একটা, ডাস্ক একটা আছে, ডাস্ক DUSK। ডন হচ্ছে উষা, উষাটা কি জিনিস, মানে খুব ভোরবেলা। আর ডাস্ক হচ্ছে গধূলি, সন্ধ্যা লাগার আগ মুহূর্ত, যখন আকাশটা লালচে থাকে। তাহলে এট ডন উই রিচড সোনাইমুড়ি, এ স্মল ক্যানাল সাইড স্টেশন অ্যালং ওয়াইড ফিল্ডস, নোয়াখালীর ওদিকে, ফেনী, ফেনী ওখানে। খেয়াল করো, খুব ভোরবেলা তারা সোনাইমুড়িতে পৌঁছালো। এটা কোথায়? একটা ছোট্ট খালের পাশের একটা স্টেশন,
এবং ওয়াইড ফিল্ডস, বিশাল মাঠের মাঝখানে একটা খালের পাশের একটা স্টেশন। ফ্রম দেয়ার উই হ্যাড 8 মোর মাইলস বাই কান্ট্রি বোট। সেখান থেকে আমরা আরো প্রায় 8 ঘন্টা গ্রামের নৌকায় করে চলে গেলাম। সাম অফ ইট অ্যালং দ্য ক্যানাল, সাম অফ ইট অ্যাক্রস দ্য ফ্লাডেড প্যাডি ফিল্ডস। এর কিছু অংশ আমরা গেলাম খালের মধ্য দিয়ে, আর কিছু অংশ গেলাম মানে ভেসে যাওয়া কিছু ধান ক্ষেতের মধ্য দিয়ে। তোমরা যদি দেখো যে একটা যদি খেয়াল করে দেখো যে ধানের মাঝখান দিয়ে কেউ নৌকা চালায় কখনো, ধান গাছ আর উপরে মানে পানির চলে গেছে, মানে ফ্লাডেড, বন্যা আক্রান্ত হয়েছে, এবং সেখান দিয়ে তুমি তার উপর দিয়ে নৌকায় করে গেছো, এরকম অনেকের অভিজ্ঞতা থাকতে পারে। এবং সেটা যদিও আমাদের জন্য রোমাঞ্চকর একটা ভ্রমণ হবে, কিন্তু যারা ধান গাছ যাদের পানিতে চলে গেছে তাদের জন্য মোটেই রোমাঞ্চকর না। খেয়াল করো, তাহলে এখন বলছে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্র্যাঙ্কুয়াল ওয়াটার জার্নি ইন দ্য আর্লি মর্নিং। মানে যে ভ্রমণ করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি এই শান্ত একটা নৌ জার্নি তিনি আশা করেছিলেন এই সকালবেলা। অ্যান্ড ট্র্যাঙ্কুয়াল ইট মাস্ট হ্যাভ বিন, এবং ওটা শান্ত হতেই হবে। কেন? এই আভিজ ফোন, আভিজ আইফোন দেখানো দরকার নেই, এইটা এই করা দরকার নেই। তুমি এটা এগুলো ডিলিট করো, যেগুলো হাইলাইট করতে সেটা ডিলিট করো এগুলো, ঠিক আছে? ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করো না। দেখো, শান্ত, হ্যাঁ শান্ত বা স্নিগ্ধ বলতে পারো, ঠিক আছে? অ্যান্ড ট্র্যাঙ্কুয়াল ইট মাস্ট হ্যাভ বিন, এবং শান্তটাকে হতেই হবে। ফর আই ফিল ইনস্ট্যান্টলি অ্যাসলিপ অ্যান্ড নিউ নো মোর টিল উই রিচ দ্য ল্যান্ডিং ঘাট অ্যাট খুরশেদ's হাউস ইন এ ব্লেজ অফ সানলাইট। খেয়াল করো, তার মানে বাংলাদেশি যে ব্যক্তিটি এই বিদেশিনী, উনি বিদেশিনী, অবশ্যই নারী একজন, তাকে নিয়ে আসছিলেন, তার নাম ছিল খোরশেদ, ঠিক আছে? বলছে আমি ঘুমে আক্রান্ত হয়ে গেলাম, এবং আমি মানে এই যে লেডি, যিনি ব্রিটিশ একজন লেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, উনি ঘুমিয়ে গেলেন নৌকার সাথে সাথে। মানে যে প্রকৃতির যে স্নিগ্ধতা উনি কিছু বুঝতে পারেন নাই, কারণ উনি নিজেও শান্ত হয়ে গেছেন, প্রকৃতিও শান্ত ছিল। এবং সে আর কিছুই বুঝতে পারেনি যতক্ষণ পর্যন্ত এই খোরশেদের ল্যান্ডিং ঘাট এসে না আসলো। ইন এ ব্লেজ অফ সানলাইট, মানে তখন প্রচন্ড রোদ উঠে গেছে। It turned out that his letter saying that he was bringing me was still on its way, but they rallied to the crisis and gathered round to make me welcome. মানে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে তার গ্রামে, যখন মনে করো একজন বাংলাদেশি লোক সে তার গ্রামে চিঠি লিখে পাঠায় যে আই এম রিটার্নিং হোম উইথ আ ফরেনার, উইথ এ ফরেন লেডি উইথ মি, থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ দ্য ভিলেজার্স। মানে এটা তার কাছে মনে হয়েছে তার যে চিঠি এটা গ্রামে পৌঁছতে পারে নাই, এই পৌঁছতে না পৌঁছতেই তারা কি করেছে, তারা ওই যে ব্রিঙ্গিং মি ওয়াজ স্টিল অন দিস ওয়ে, মানে এটা রাস্তায় এখনো রয়েছে এরকম মনে হচ্ছে। বাট দ্য র্যালি টু দ্য ক্রাইসিস, একটা সংকট দেখা দিয়েছে, একটা সমস্যা দেখা দিয়েছে। তখন মানুষ কি করে, সেখানে অনেকে হুমড়ি খেয়ে পড়ে। আমাদের বাঙালিদের যে অভ্যাসটা আছে সেটা, ছোটটা প্রবলেম সেখানে সবাই কেউ হেল্প করতে পারুক আর না পারুক, দর্শক সারি বেড়ে যায়। তো ঠিক তারাও যেন সেই ক্রাইসিস মোমেন্ট শুরু হয়েছে গ্রামে এরকম একটা অবস্থা, তারা র্যালি করে মিছিল করে চলে আসছে এই দেখার জন্য কি ঘটছে এখানে, ঠিক আছে? মানে বিদেশিনীকে দেখতে আসছে। এন্ড গ্যাদার রাউন্ড টু মেক মি ওয়েলকাম, তারা একত্রিত হয়েছে আমাকে স্বাগত জানানোর জন্য। দো অ্যাজ নান অফ দেম স্পোক ইন ইংলিশ, দে কুড অনলি স্টেয়ার অ্যান্ড লাফ অ্যান্ড অফার মি কোকোনাট জুস। বলা হচ্ছে যদিও তারা কেউ ইংরেজি বলতে পারতো না, শুধুমাত্র তারা এক দৃষ্টিতে তাকিয়েছিল। স্টেয়ার মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এন্ড লাভ এবং হাসছিল, এন্ড অফার মি কোকোনাট জুস, এবং আমাকে তারা নারকেল বা ডাবের পানি যেটা তারা এটা অফার করেছিল। এরপরে খেয়াল করো, খোরশেদ সেট মি আপ এ ক্যাম্প, খোরশেদ আমাকে একটা ক্যাম্পে সেট করে দিল, ক্যাম্প সেট করে তার জন্য। এ উডেন বেড, চেয়ার অ্যান্ড টেবিল ইন আ থ্যাস্ট ব্যাম্বো আউট হাউস, সে বাইরে একটা ক্যাম্প তৈরি করে দিল, একটা কাঠের বিছানা, চেয়ার, টেবিল এবং একটা বাঁশের বাইরের একটা মাচা তৈরি করে দিল আউট হাউস বাইরে। ইট ওয়াজ এ লাভলি স্পট অ্যামং ব্যাম্বো অ্যান্ড কোকো পাম্পস ফেসিং এ ট্যাঙ্ক হোয়ার ফায়ারফ্লাইজ ওভ ইন্ট্রিকেট ড্যান্সেস এট নাইট। বলা হচ্ছে এটা সাহিত্যিক কিছু ল্যাঙ্গুয়েজ এখানে আছে, এটা চমৎকার একটা জায়গা যেখানে ছিল বাঁশ এবং তাল গাছ,
সামনে একটা পুকুর ছিল যেখানে ফায়ারফ্লাইজ মানে জোনাকিরা জোনাকিরা রাতে তারা আনন্দ নৃত্যে করে মেতে উঠতো, আনন্দ নৃত্যে মেতে উঠতো, যে উফ ইন্ট্রিকেট ড্যান্স মানে আনন্দের নাচে নাচে মেতে ওঠা। He put his own bed beside it for protection, and there I stayed holding a permanent coat from dawn to bedtime. সে তার বিছানাটি আমার পাশে মানে ওই ইসের পাশেই সে রাখলো আমার নিরাপত্তার জন্য, এবং সেখানে আমি অবস্থান করলাম একেবারে পার্মানেন্ট কোর্ট মানে স্থায়ী একটা আবাসস্থল হিসাবে, মানে কয়েকদিনের জন্য, ফ্রম ডন টু বেড টাইম একেবারে খুব ভোর থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, উইথ অ্যান ভিলেজ মেমোরি and that went back for some 2 centuries. I was the first European to go there. গ্রামের যদি যদি কোনো স্মৃতি থাকে যেটা প্রায় 200 বছরের স্মৃতি, সেই স্মৃতিতে আমি প্রথম ইউরোপিয়ান যে ওখানে ভ্রমণ করেছিলাম। ইট ওয়াজ টু রিমোট ইভেন ফর এ ডিস্ট্রিক্ট কমিশনার টু পাস থ্রু। এটা এতটাই অজপাড়াগা ছিল যে এখানে কখনোই একজন ডিস্ট্রিক্ট কমিশনার মানে ডিসি কখনোই আসেননি। And also, since I was a woman, the women could come at different times from the men to look at me without losing their characters. এই লাইনটাতে অনেক কিছু বুঝিয়েছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো। and since I was a woman মানে এই লেডিটি ছিল একজন নারী, লেডি তো বললাম তাই না, তো নারী তো হবেই, তা ইনি ছিলেন একজন নারী। যেহেতু উনি নারী ছিলেন, তাহলে আমাদের দেশে একটা ব্যাপার আছে যে একজন নারী আরেকজন নারীকে দেখতে যেতে পারছে যেহেতু বিদেশি, কিন্তু সে যদি পুরুষ হতো তাকে কিন্তু নারীরা দেখতে আসতে পারতো না, কারণ এখানের যে ধর্মীয় যে মূল্যবোধ আছে, আমাদের এখানে সামাজিক যে রেস্ট্রিকশন আছে, পারিবারিক রেস্ট্রিকশনের কারণে সাধারণত এই ব্যাপারটা ঘটে থাকে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, তাহলে বলা হচ্ছে যে আমি যেহেতু আমি একটা নারী ছিলাম, দ্য ওমেন কুড কেম অ্যাট ডিফারেন্ট টাইমস ফ্রম মেন, মানে এই নারীকে দেখতে নারীরা ওই গ্রামের নারীরা যাদের পুরুষদেরকে কাছ থেকে তারা আসতে পারতো, টু লুক এট মি আমার দিকে তাকিয়ে, উইদাউট লুজিং দেয়ার ক্যারেক্টার চরিত্র হানি না করেই। তার মানে যদি পুরুষ থাকতো এখান থেকে কেউ আসতো তাহলে বলতো যে না তুমি কেন তাকে দেখতে যাচ্ছ, এরকম কথা আসতে পারতো। দ্যাট মিনস দেয়ার ওয়াজ নো কোশ্চেন অ্যাবাউট ক্যারেক্টার। পিপল কেপ্ট কামিং অ্যান্ড কামিং, মানুষ আসতেছে আর আসতেছে, মানে তারা আসছেই। অনলি দ্য রেইনস অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ফিউ অফ দেম ওয়ার রিচ এনাফ টু হ্যাভ বোটস প্রিভেন্টেড দেম ফ্রম কামিং ফ্রম 10 মাইলস রাউন্ড। দুইটা কারণে তারা আসতে পারে নাই, মাঝে মধ্যে বৃষ্টি হয়ে তখন আসতে পারে নাই, আরেকটা কারণে আসতে পারে না যারা দূর দূরান্তের গ্রামের ছিল তাদের অনেকেরই নৌকা নেই, অতটা ধনী তারা না, যেহেতু নৌকা নেই তারা কিন্তু আসতে পারে নাই এ কারণেই। আচ্ছা, এরপরে বলছে when he saw that they would not stop coming, Khurshid fixed some curtain round the bed so that I can crawl behind them when I was tired of being looked at like a Jew animal into its sleeping hut. মানে অদ্ভুত ব্যাপার হয়ে গেছে, সে এখন চিড়িয়াখানার প্রাণী, এখন মানুষকে তাকে দেখতে আসতেছে। আমাদের টাইম রেস্ট্রিকশন আছে, আমাদের 10:40 ক্লাস শেষ হয়, আমাদের জুমে 40 মিনিট টাইম, ঠিক 40 মিনিটে যাবে, তার মধ্যে আমাদের ক্লাস শেষ করতে হবে। খেয়াল করো, তাহলে যেহেতু তারা এটা আশা ঠেকাতে পারছে না, মানুষ আসছেই, তাকে দেখতে আসছে। খোরশেদ কিছু উপায়ন্তর না পেয়ে সে এই সামনে একটা পদ টানিয়ে দিল এবং ভেতরে যাতে করে আমি ক্রল মানে হামাগুড়ি দিয়ে ভিতরে যে ঢুকতে পারি, ঢুকে যে আমি যদি আমাকে দেখাতে দেখাতে আমি যদি ক্লান্ত হয়ে পড়ি, তখন যেন ঠিক চিড়িয়াখানার প্রাণী যেমন করে সে তার ঘুমের জায়গায় স্লিপিং হাট, প্রত্যেকটা প্রাণীর কিন্তু বাইরে একটা কাছে থাকে আর ভিতরে ঘুমানোর জায়গা থাকে, সেখানে তারা ঘুমায়, ঠিক চিড়িয়াখানার প্রাণীর মতো আমি ক্রল করে ভিতরে যে আমি একটু বিশ্রাম নিতে পারি। ইভেন দেন দ্য লিটল হাট উড ফিল আপ উইথ ওমেন অ্যান্ড চিলড্রেন, তারপরেও এই ছোট্ট কুটিরটি পরিপূর্ণ থাকতো নারী এবং শিশুতে। চিলড্রেন ফলোড হোয়েন আই ওয়েন্ট আউট, মানুষ এবং বাচ্চারা যারা তারা কি করতো, আমাকে অনুসরণ করতো যখন আমি বাইরে বেরোতাম। অ্যান্ড হোয়েন খোরশেদ রিমনস্টার্টেড এই স্মল বয় প্লেডেড, একটা খোরশেদ কি করতো তখন ভয় দেখাতো ছোট্ট বালককে, এই আকুতি করে, ডোন্ট সেন্ড আস অ্যাওয়ে, আমাদেরকে তাড়িয়ে দিও না। আফটার শি হ্যাজ গন নট ইভেন এ সিঙ্গেল বার্ড উইল কাম টু দ্য ভিলেজ, বলা হচ্ছে সে যদি চলে যায় এখান থেকে, এই যাওয়ার পরে না একটা অপরিচিত পাখিও তোমাদের গ্রামে আসবে না। I stood up to the celebrity for the 2 days we had planned
বাট ইট ওয়াজ এনাফ। আমি সেখানে দুদিন ছিলাম একেবারেই সেলিব্রিটির মতো করে, এবং প্ল্যান করছে আরো থাকবে কয়েকদিন, বাট ইট ওয়াজ এনাফ, যথেষ্ট হয়েছে। তারা মানে তাদের দর্শকদের অত্যাচারে সে বিরক্ত। দেখো এখানে রাইটারের নাম উল্লেখ করা আছে। এই লেখিকার নাম ছিল হচ্ছে এজি স্টক। এজি স্টক, মেমোরিজ অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 1947 to 1951 and 1973। খেয়াল করো এখানে ঢাকা বানানটা খেয়াল করো, DACCA, ঢাকা। কেন ঢাকা উচ্চারণ? তুমি যদি ব্রিটিশ এয়ারলাইন্স যাও এখন ওখানে ওদের কাগজপত্রে লেখা আছে ঢাকা। আর এই নামটা ঢাকাই ছিল 1983 সাল পর্যন্ত। তারপরে এরশাদ এই নামটা চেঞ্জ করে ঢাকা দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি ইউনিট 1টা পড়লাম। আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে একটা, স্টোরি একটা পড়তে হবে, সেগুলো আমরা দেখাচ্ছি। এখানে আমরা পরের দিন লেসন 2 পড়বো। আর আমরা কিন্তু আগামী ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপার করব। ইংলিশ সেকেন্ড পেপারে যে গ্রামার গুলো আছে বাকি, সেগুলো যদি কেউ একজন পারো আমাকে একটু নক দিয়ে কোন কোন গ্রামার গুলো বাকি আছে তোমাদের পড়তে, বা কি কি গ্রামার তোমাদের পড়ানো হয়েছে, যদি আমাকে কেউ একজন পারো একটু মেসেঞ্জার আমাকে একটু নক দিয়ে জানাও। ঠিক আছে, মেসেঞ্জারে খুঁজে পাবে আমাকে। আর এখানে তোমাদের যে পড়াটা দিচ্ছি আমি সেটা খেয়াল করে নাও। সেটা হচ্ছে তোমাদের পড়া আছে আজকে এটা, একটা স্ক্রিনশট রাখতে পারো। আর একটা কাজ করো, আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দাও। এর কারণ আছে যে যে কোনো স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারবা, তোমরা দিতে পারবা গ্রুপে, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ছবিটা একটু আপলোড করে দিও। ঠিক আছে, আর আমরা এখন দেখতে পাচ্ছি 59 বা 58 অনেকে আছে। কতজন আছো আমরা একটু দেখবো। এর কারণ হচ্ছে আমাকে একটা হিসাব রাখতে হবে তোমাদের হাজিরার জন্য। আর তোমাদেরকে আমি বলেছি তোমরা সবসময় রোল নম্বরটা অ্যাড করবে। আমার সুবিধার্থে আমি একটু ছবি তুলে রাখছি, এগুলো হাজির হিসাবে কাউন্ট করব এর পরেই। আর আগামী ক্লাস থেকে মেবি আমরা গুগল মিট যেতে পারি। ঠিক আছে, গুগল মিটে গেলে হাজিরাটা আমরা অটোমেটিক নিতে পারবো, যার কারণে আগামী ক্লাস থেকে আমরা গুগল মিটে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা হাজিরাটা মোটামুটি একটা কাউন্টেড হয়ে গেছে আমার কাছে হাজিরা। ঠিক আছে, 59। আমি 62 পর্যন্ত দেখেছি তোমাদের গ্রুপে অ্যাড ছিল। 3জন লিভ নিয়েছে অথবা টেকনিক্যাল কারণে আহ, সে থাকতে পারে নাই। আবার একটু বলে রাখি আমাদের পড়া কি থাকছে। আবার এখানে খেয়াল করে স্টোরি তোমাকে শিখতে হবে। টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার বাট স্ট্যান্ডার্ড অফ 15 মার্কস। এখানে এখন প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি বাড়ানো সম্ভব? ল্যাঙ্গুয়েজ গুলো তুমি বাড়াতে পারবা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি বাড়াতে পারবা, একটু করে বাড়ানো যায়। ঠিক আছে, প্যারাগ্রাফ পিস মুভমেন্ট। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রেখো, স্টোরি লেখার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্টোরি গুলো অবশ্যই টাইটেল সহ সুন্দর করে লিখতে হবে। প্রয়োজনে আমাকে একটু দেখায় নিয়ে নিতে পারো, এটা লিখে আমাকে পাঠাতে পারো যে স্যার এটা লিখেছি, আমি স্টোরিটা এসপি আকারে দিচ্ছি, তোমরা এটা এইচপি করে নিও এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আমাদের সময় আছে আর 1 মিনিট মাত্র, 10টা 39 বাজে। আমরা ক্লাস থেকে লিভ নিব। তার আগে আবারও সবাইকে বলি, ক্লাস টাইমে ক্লাসে আসবে, দেরি করবে না। দেরি করলে আমার এই অ্যাডমিট করতে সময় চলে যায়। আর আগামী ক্লাস ইনশাল্লাহ চেষ্টা করব গুগল মিটে নেওয়ার জন্য। ঠিক আছে, কারণ গুগল মিটে আমার টাইম বাইন্ডিংস নাই। একদিন 40 মিনিট একটু বেশি লাগতে পারে, আবার একটু কমও লাগতে পারে। যেমন আজকে মোটামুটি আমার টাইমলি শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে, তাতে করে আর গুগল মিট নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে সেটাও সলভ করে নিবে এর মধ্যে। আর এখানে যে হাজিরা তোমরা দিচ্ছ, এটা এই যে যেগুলো দিচ্ছ এগুলো একজন একটু একটা কাজ করো, এগুলো এই যে যে মেসেজ গুলো আছে এখানে। ও আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এখান থেকে সবগুলো নিয়ে নিয়ে একটু, তাতেও করে আমার কিছু সহজ হবে আর কি। 1 মিনিট, হ্যাঁ।
হ্যাঁ, অনেকেই লিখে দিয়েছে হাজিরা। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করছি। আমাদের 40 মিনিটস পার হয়ে গিয়েছে। আগামী ক্লাসে আমার সাথে যদি কোনো ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে, স্যার বুঝতে পারেনি, অবশ্যই নক দিবে। আমি বারবার বলে থাকি, একবার থেকে 7 বার বুঝাবো, তাও তোমার বুঝতে হবে। কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করে নিবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।